আমাদের সাথে স্টুডিওতে কাজী রওনাক হোসেন আছেন, সিনিয়র সাংবাদিক, এবং আছেন দি এশিয়ান এইজের সম্পাদক সৈয়দ বদরুল হাসান। আমরা আলোচনায় যেতে চাই। শুরুতেই যে বিষয়টি নিয়ে আজকের দিনের উল্লেখযোগ্য একটি ঘটনা, তফসিল ঘোষণার পর থেকেই আমরা যত অতিথিদের সঙ্গে কথা বলেছি, সংবাদ মাধ্যম কর্মীদের সাথে কথা বলেছি বা বিশিষ্টজনদের সাথে কথা বলেছি, তারা সকলেই বলেছেন দেশের এখনকার পরিস্থিতি কিংবা নির্বাচন কেমনটা হতে যাচ্ছে, আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন, সব কিছুর কর্তৃত্বই আসলে নির্বাচন কমিশনের অধীনে। অর্থাৎ সিএসি বলবো না, নির্বাচন কমিশন কিংবা ইসি হচ্ছে এখন সর্বময় ক্ষমতার একটা প্রধান জায়গা বলে আমরা বলতে পারি আসলে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনে যা হচ্ছে সেগুলোও আলোচনার বিষয়বস্তু, এবং যখন সে বিষয়টি একাধিক নির্বাচন কমিশনারের মধ্যেকার মতানৈক্য নিয়ে হয়, কিংবা যখন একটি নির্বাচন কমিশনের এই কমিশনারদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মতদ্বৈন্যতা তৈরি হয়, তখন সেটি আসলে জনমনে কি ধরনের প্রভাব ফেলে। কাজী রওনাক হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এবং প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, তাদের মধ্যে আজকে গত 3 দিন ধরে যে বাকবিতণ্ডা চলছে কিংবা পাল্টাপাল্টি উত্তর কিংবা প্রশ্নের যে বিষয়টি চলছে, এটি আসলে জনমনে কি ধরনের প্রভাব ফেলতে পারে যারা ভোটার আছেন তাদের মধ্যে? সত্যি কথা বলতে যে এটা তো একটা অত্যন্ত বিরূপ প্রভাব ফেলবে। তার কারণ হচ্ছে যে ইলেকশন কমিশনার মাহবুব তালুকদার যে কথা বলেছেন, উনি তো মিথ্যা কথা বলেননি। অন্তত জনগণ এবং আমরা সবাই দেখতে পাচ্ছি যে উনি যা বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয়, সেটা আসলে আমরা ঠিক দেখতে পাচ্ছি না। আমরা শুধু একটি প্রতীকের নির্বাচনী প্রচারণায় দেখছি খুব ভালোভাবে, সারা শহর সারা দেশ ছেয়ে গেছে তাদের পোস্টারে, কিন্তু অন্য কোনো দলের কোনো পোস্টারই ঠিক এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। তো সেভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তো ওনার বক্তব্যটা মিথ্যা নয়। আর সিসি তো প্রতিশ্রুতি দিচ্ছেন, ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি অনেক চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে যে ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত সিসির হাতেই সর্বময় ক্ষমতা থাকার কথা। দেশ এখন চলার কথা সিসির নির্দেশে, সিসির যেইভাবে চিন্তা করবেন সেভাবে এটা চলার কথা, কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি না। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে এটার কিছুটা ব্যত্যয় হচ্ছে, এবং যেই কারণে নানান প্রশ্নের উদ্রেক হচ্ছে। যদি এভাবে বিভিন্ন প্রশ্নের উদ্রেক হয়, তখন কিন্তু নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি সৈয়দ বদরুল হাসান আপনার কাছে আসতে চাই আলোচনায়, যে এই ধরনের মতানৈক্য কিংবা এই ধরনের যারা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তারা নিজেরাই যখন একটি সুসংগঠিত একটি সিদ্ধান্তে পৌঁছতে পারছে না যে বাংলাদেশে আসলে এখনো কি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা, সেই সম্পর্কে তাদের মধ্যেই মতানৈক্য থেকে গেছে, যেটি তাদেরই দায়িত্ব। সেক্ষেত্রে আমরা আসলে যারা সাধারণ ভোটার রয়েছি, তারা তাদের উপর আস্থা রেখে কিভাবে নির্বাচনে ভোট দিতে চায়? সেটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। এর আগেও নির্বাচন কমিশন হয়েছে এবং আমাদের রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো হয়েছে, এবং মন্ত্রিসভা থেকে আরম্ভ করে বিচারপতিদের কথা বলি বা নির্বাচন কমিশনের কথা বলি, মতানৈক্য থাকতেই পারে এবং ভেতরে তাদের যত সব সমস্যা আছে আলোচনা করতে পারে। কিন্তু এই যেটা আমরা দেখছি এখন, প্রথমবারের মতো একটি নির্বাচন কমিশন 4 জন একদিকে এবং একজন অন্যদিকে। তো সেটাও কোনো বিষয় না, অবশ্যই থাকতে পারে, একমত হতে হবে এমন কোনো বিষয় নেই। কিন্তু যেটা অবাক করার বিষয় সেটা হচ্ছে যে এটা জনসমক্ষে বিষয়টা এসে যাচ্ছে। এখন একটা উদাহরণ যদি দিই, যেমন যে কোনো দেশের মন্ত্রিসভা, আমাদের দেশের মন্ত্রিসভার মধ্যে নিশ্চয়ই অনেক কিছু আলোচনা হয়, কিন্তু একজন মন্ত্রী যদি এসে বাইরে বলেন যে আমি এর বিরোধিতা করছি, তো বাকিরা তা উল্টো অন্যভাবে কথা বলছেন, এটা আমরা আশা করছি না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, মাহবুব তালুকদার সাহেব উনি তার ক্ষোভ প্রকাশ করেছেন, তার নিশ্চয়ই যথার্থ কারণ আছে বলা যে লেভেল প্লেইং ফিল্ড নেই। আবার তার পরিপ্রেক্ষিতে যখন প্রধান নির্বাচন কমিশনার বলেন যে তিনি মিথ্যা কথা বলেছেন, তো এই ভাষাও কিন্তু
অনভিপ্রেত। মিথ্যা বলছেন না, তিনি বলেছেন সত্য কথা বলেননি। হ্যাঁ, সত্য কথা বলেনি। হ্যাঁ, তো সেটা এখন যেতে পারে মিথ্যা এবং অসত্যের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, তো সেটা এখন না, কিন্তু কথা হচ্ছে যে এর ফলে যেটা হচ্ছে যে জনগণের মধ্যে বা ভোটারদের মধ্যে যে এটা হচ্ছে, তারা দেখতে পাচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনের মধ্যেই একটা মতানৈক্য আছে, যার প্রভাব আমাদের মধ্যে বা আমরা যারা ভোট দিতে যাব একটা বিষয় থাকবে। এখন যখন নির্বাচন হতে যাচ্ছে এবং যখন ভোট আসবে, ভোট গণনা হবে, তখন যদি আবার দেখা যাচ্ছে প্রধান নির্বাচন কমিশন এক বক্তব্য দিবেন, মাহবুব তালুকদার সাহেব আরেক বক্তব্য দিবেন, যে এটা খুবই দুঃখজনক। এটা হওয়া উচিত ছিল না। আমার মনে হয় যে এই বিষয়গুলো তার ভেতরে আলাপ করতে পারতেন। এবং মাহবুব তালুকদার সাহেব যখন এই কথা আগেও বলে তিনি তার দ্বিমত পোষণ করেছেন, তো তিনি ভেতরে বলতে পারতেন, কথাগুলো রাখতে পারতেন। এবং প্রধান নির্বাচন কমিশনার তিনিও ভেতর থেকে বলতে পারতেন। আবার এর ফলে যেটা হচ্ছে একজন মন্ত্রীও আজকে এই বিষয় নিয়ে কথা, আমার মনে হয় সেই এই বিষয়গুলো গণতন্ত্রের খুব একটা সাহায্য করছে না, গণতন্ত্র এইসব বিষয়ে ব্যাহত হবে। এবং আসলে যেটি বলছেন ওবায়দুল কাদের সাহেব বলছেন যেটি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একজন কমিশনারের বক্তব্য যথেষ্ট নয়, এই বিষয়ে আসলে তিনি মন্তব্য করতে পারেন কিনা সেই বিষয়টি নিয়েও আপনাদের কাছে একটু জানতে চাইবো, যে আসলে তিনি কতটুকু এখতিয়ার রাখছেন নির্বাচন কমিশনের ব্যাপারে কথা বলতে। ধৃষ্টতা হবে না নিশ্চয়ই। একটা ফোনও আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। এই বিষয়টিকে আসলে তিনি কিভাবে দেখছেন একটু তার কাছ থেকে জেনে নিতে চাই। মোহাম্মদ শাহনেওয়াজ, আপনাকে স্বাগত। আমি স্টুডিও থেকে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে নির্বাচন কমিশনে বর্তমানে যে বিষয়গুলো চলছে, শ্রদ্ধেয় নির্বাচন কমিশনারদের মধ্যে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং জনমনে বা ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? সাহেবের কথা এবং ওই সিইসি মহোদয়ের কথা, যে ওই বিষয়ে কথা বলছেন নিশ্চয়ই। তো আমি খুব কষ্ট করে বুঝতে পারছি না। তো আমি যেটা বলতে যাচ্ছি যে নির্বাচন কমিশন তো 5 জন নিয়ে গঠিত হয়, তো প্রত্যেকের মত আলাদা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে মেজরিটি আইনি আছে, মেজরিটি যে ডিসিশন নেবে সেটাকে সবাই গ্রহণ করে নেবে। এইটাই বাস্তব, এটাই স্বাভাবিক। মোহাম্মদ শাহনেওয়াজ, আপনি বলছেন যে এটি স্বাভাবিক যে 5 জনের মধ্যে যে কোনো একজনের মতামত একটু অন্যরকম হতে পারেন, সেটিও আমরা মেনে নিলাম যে হতে পারে, কিন্তু এগুলো যখন জনসমক্ষে চলে আসে তখন কি আসলে ভোটারদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয় না? এটা আপনার সাথে আমি একমত যে অ্যাকচুয়ালি তাদের যে আলোচনার ভিতরের মধ্যে থাকা হচ্ছে, ডিসিশন হবে মেজরিটি, এবং সেই মেজরিটি ডিসিশনটা সবাইকে মেনে নিতে হবে। সেটাকে কোনো একজনের মতামত, এটা ব্যক্তিগত মতামত হবে, সেটাকে বাইরে যখন পাবলিক করে দেওয়া হয়, অর্থাৎ মিডিয়ার কাছে দিয়ে দেওয়া হয়, সাধারণ জনগণের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই পড়ে। তো সেটা ওনারা না করলে ভালো করতেন। যেটা করেছেন এটাতে লাভের চেয়ে ক্ষতি হয়েছে। উনি নির্বাচন কমিশনকে ওন করতে হবে, নির্বাচন আইন মানতে হবে। আইনটা হলো মেজরিটি যেদিকে যাবে সেটাই হবে। 4 জন একদিকে আছেন, উনি ভিন্ন মত হতে আমাদের সময় হয়েছে, কিন্তু এটা বাইরে চলে আসেনি। হ্যাঁ, কারণ আমরা আইনটাকে মান্য করেছি এবং যারা মেজরিটি যেদিকে ছিল ওদিকে আমরা ছিলাম। এই গত আমাদের 5 বছর এই ধরনের সমস্যা, অথবা আমাদের পূর্বে যারা ছিল তাদের মধ্যে এই সমস্যা হয়নি। এখন উনি নিজেরটা প্রকাশ করার জন্য বাইরে প্রচার করে দেওয়াটা দিলে আইনে কোনো বাধা আছে বলে জানি না, তবে এটাতে ন্যায় নীতির প্রশ্নে বাধা আছে। একটা অফিসের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হয়, জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, এবং যেই প্রতিষ্ঠান নিয়ে এত সমালোচনা, সেই প্রতিষ্ঠানটাকে আরো বেশি আলোচিত এবং সমালোচিত করার জন্য এগিয়ে দেওয়া, এইটাই আমি মনে করি। মোহাম্মদ শাহনেওয়াজ, একটু ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার কি মনে হয় কিনা আপনি যদি এখন কর্মরত থাকতেন, নির্বাচনে কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা বলে আপনার কি মনে হচ্ছে? দেখেন, নির্বাচনটা হলো ব্যাপক একটা নির্বাচন, জাতীয় নির্বাচন একদিনে হবে। এবার বিভিন্ন দল অংশগ্রহণ করছে, কোন দলে যেখানে তার সুবিধা থাকে তারা একটু প্রভাব খাটাবার চেষ্টা করবে, এটা বহুদিন ধরে আছে। তো সেটা যেন অন্যের ক্ষতি না করে, অথবা অন্যকে কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না করে, এইভাবে তো পাল্টা ধাওয়া এগুলো কিছু হয়ই। নির্বাচনে এইটাও একটা অংশ। তবে সেটার কারণে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি নাই এটা বলা যাবে না।
তবে আরো সুন্দরভাবে তাকে ট্যাকেল করা উচিত নির্বাচন কমিশনের, কারণ তার অধীনে রিটার্নিং অফিসাররা আছে, তারা শক্তভাবে এগুলোকে এখনই ট্যাকেল করা উচিত বলে আমি মনে করি। মোহাম্মদ শাহনেওয়াজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। মোহাম্মদ শাহনেওয়াজ সাবেক নির্বাচন কমিশনার আমাদের সাথে ছিলেন এবং তিনি যেমনটা বলছিলেন যে আসলে 5 জন নির্বাচন কমিশনারের মধ্যে যদি একজনের মতামত এরকম হয় তাহলে সেটা খুব একটা মানে সংখ্যাগরিষ্ঠের দিকে যাওয়াটাই আসলে বুদ্ধিমানের কাজ বলে তিনি মনে করছেন এবং তাদের সময় হলেও এরকম অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে এবং তারা সেটা আসলে সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতেই মনোনীত করেছেন বা সেটিকে জনসম্মুখে এনেছেন। ওবায়দুল কাদের যেটি বলছিলেন, ওনার এই বক্তব্যের সাথে আপনারা কতটা একমত জানবো সৈয়দ বদরুল হাসান। এবং ওবায়দুল কাদের যেটি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে একজনের মতামতে বা লেভেল প্লেইং ফিল্ড নাই, এ নিয়ে একজন কমিশনারের বক্তব্য আসলে যথেষ্ট নয়, 5 জন যদি দিত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেটি মেনে নেওয়া যেত। সৈয়দ বদরুল হাসান, আপনার মত কি মনে হয়? মত এখানে হচ্ছে যে এটা তো যেহেতু নির্বাচন কমিশনের বিষয়, প্রধান নির্বাচন কমিশনার বাকি ওনার সাথে আরো 3 জন যে আছেন একদিকে, মাহবুব তালুকদার সাহেব একদিকে, এটা একটা তো আমরা খুব উদ্বিগ্ন এই যে প্রকাশ্যে জনসমক্ষে কথাগুলি বেরিয়ে আসে। আর যেখানে মন্ত্রীদের কথা বা যে কোনো রাজনীতিবিদের কথা যারা নির্বাচনে নেমেছেন, আমার মনে হয় তাদের উচিত যে এইসব বিষয়ে কথা না বলা। এই কথাগুলো বললে হয় কি আরেকটা অন্য ধরনের একটা প্রতিক্রিয়া হয়ে যায় জনগণের মধ্যে, যে একজন মন্ত্রী কেন এই বিষয়ে কথা বলছেন। এবং তিনি যে বলছেন যে হ্যাঁ 4 জন একদিকে হলে আরেকজন অন্যদিকে হলে তাতে কিছু আসে যায় না, 4 জনের মেজরিটি যেটা বলে আছে সেটা আমরা জানি, কিন্তু এটা যেহেতু তিনি নির্বাচনে একটি দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি নিজেও নির্বাচন করছেন, আমার মনে হয় ক্ষমতায় রয়েছেন বা যদি ক্ষমতায় কেউ নাও থাকেন, যেমন ধরেন বিএনপির কথাই বললাম, জাতীয় ঐক্যফ্রন্টের কথাই বললাম, তারাও যদি এই ধরনের কথা বলে, আমরা তাদেরকে এইসব এই বিষয়গুলো থেকে নির্বাচন কমিশনে কি হচ্ছে, নির্বাচন কমিশনার দ্বিমত পোষণ করছে, আরেক প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন, এ থেকে তাদের একটু দূরে থাকলে আমার মনে একটু ভালো হয়। মন্তব্য তাদের কোনো প্রয়োজনে মন্তব্য করলেই কিন্তু আবার অন্য ধরনের একটা প্রতিক্রিয়া হয়ে যায়। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কোনো রকমের গোষ্ঠী বা প্রার্থীর কাছে দ্বারা প্রভাবিত না হওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নির্বাচনের সংশ্লিষ্ট যে বাহিনীগুলো রয়েছে সেগুলো আসলে নির্বাচন কমিশনের অধীনস্থ হয়ে কাজ করছে কিনা বা তাদের নিয়ন্ত্রণে রয়েছে কিনা। তিনি বলেছেন যে নিয়ন্ত্রণে আছে। কাজী রওনাক হোসেন, আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী তথা নির্বাচনের সংশ্লিষ্ট যারা রয়েছেন শুধুমাত্র প্রতিষ্ঠানগুলো তাদের অধীনে কাজ করছে, আসলে কি বাহিনী তাদের অধীনে কাজ করছে, নিয়ন্ত্রণে রয়েছে? মানে এটা হচ্ছে কি যে ওই যে কাজীর গরু কাগজে আছে গোয়ালে নাই, এরকম ব্যাপার। এখানে সিইসি হয়তো বা আত্মতৃপ্তি লাভ করছেন যে সমস্ত প্রতিষ্ঠানই তার নিয়ন্ত্রণে আছে, যেটা থাকার কথা, এবং যে কোনো নির্বাচনেই এটাই নিয়ম। বাস্তবে কিন্তু আমরা ঠিক সেভাবে দেখছি না, কারণ এখনও মনে হচ্ছে যে দুটো প্যারালাল সরকার বা দুটো প্যারালাল অথরিটি কাজ করছে। আমি যেটা বলেছিলাম আপনাকে শুরুতেই, যে প্রথমেই যে কথাটা, যে এই সময়গুলো আর মাত্র কয়েকদিন বাকি আছে ইলেকশনের, এই সময় পুরোটা দেশ সিইসির নিয়ন্ত্রণে থাকার কথা। প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের নির্দেশে, তাদের কথায় চলার কথা, কিন্তু বাস্তবে বোধহয় আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি না। এটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে ঠিক নয়। এবং সিইসি যেভাবে কমিটমেন্ট করছেন, সেই কমিটমেন্টগুলো সব জায়গায় আসছে বলেও মনে হচ্ছে না। যেটা তার কাছে অভিযোগ যেগুলো যাচ্ছে, সেই অভিযোগগুলোর যে দ্রুত কোনো অ্যাকশন বা সমাধান, সেটাও হচ্ছে না। কোনো দিক থেকেই ঠিক সম্পূর্ণভাবে আমরা বলতে পারবো না যে এখনো বাহিনী থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট সবাই সিইসির কন্ট্রোলে চলে গেছে, সিইসি তাদেরকে নিয়ন্ত্রণ করছে বা তাদেরকে নির্দেশ দিয়ে তাদেরকে সিইসির ইচ্ছা অনুযায়ী কাজ করাচ্ছে, তা মনে হচ্ছে না। তাহলে তারা কাদের নিয়ন্ত্রণে কাজ করছে? তারা কি স্বপ্রণোদিত হয়ে দলীয় মতাদর্শ বা এসব দিয়ে প্রভাবিত হচ্ছে? অনেক ক্ষেত্রেই তাই হচ্ছে। কারণ কোথাও একদল নির্বাচনী প্রচারণা নেমেছে, তাকে আরেক দল ধাওয়া করেছে, দূরে দাঁড়িয়ে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দূরে দাঁড়িয়ে দেখছে।
তো তাহলে পরে আপনি কি করে বলবেন যে তারা, এখন তো সেটা দেখার কথা না। দুই দলে মানে ধাওয়া পাল্টা ধাওয়া হতেই পারে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব কোনটা? তাদের দায়িত্ব হচ্ছে যে এদের মাঝখানে যেতে হবে, এদেরকে সরিয়ে দিতে হবে, যাতে এই ধাওয়া পাল্টা ধাওয়াটা না হয়। নির্বাচনী প্রচারণা মানে ধাওয়া পাল্টা ধাওয়া, দুটি গ্রুপ থাকবে, দুটি দল থাকবে এবং সেখানে মুখোমুখি হলে তাদের মধ্যে এই ধরনের ঘটনা বা সংঘর্ষের ঘটনা ঘটবে। এটা আমরা বাংলাদেশের রাজনৈতিক চরিত্র যেটা বলে, আমরা তো এই ধরনেরই দেখে আসছি। সেটা হওয়া উচিত না, যেটি হওয়া উচিত না সেটি বাংলাদেশের রাজনীতিতে হয়, সেটাই তো আমরা দেখি। এই পারস্পরিক সমঝোতা, সে বিষয়টি তো একেবারেই বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত। তো সেই ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী দূর থেকে দাঁড়িয়ে দেখছে, প্রধান নির্বাচন কমিশনার তারপরও দাবি করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। নিয়ন্ত্রণের যখন এই অবস্থা, তখন নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আসলে বিরোধী দলগুলোর কি ধরনের অবস্থা হচ্ছে? সৈয়দ বদরুল হাসান, আপনার কাছে জানবো একটা বিরতির পরে এসে। একটা বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। সৈয়দ বদরুল হাসান, কাজী রওনক হোসেন আছেন আমার সাথে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, নির্বাচনী প্রচারণায় যে বিরোধী মত এবং বিরোধী পথ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে একটি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বরাবর। আমরা দেখেছি যে যখন থেকে তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণার সময় কিংবা তার আগেও যদি আমরা কিছুদিন আগেও যদি চলে যাই, প্রধানমন্ত্রীর সাথে যখন রাজনৈতিক দলগুলো বা জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হলো, তখন প্রধানমন্ত্রী যেটি বললেন, আশ্বাস দিলেন যে বিরোধী দলের উপর বা বিরোধীদের উপর কোনো রকমের হয়রানি করা হবে না, তাদের উপর কোনো রকমের অ্যাকশনে যাওয়া যাবে না। তো সেখানে তারপর থেকে তফসিল ঘোষণার পর থেকে বিএনপির পক্ষ থেকেও নানা রকমের অভিযোগ দেখা গেল যে তারা নির্বাচন কমিশনে যাচ্ছে এবং অভিযোগপত্র দিচ্ছে নির্বাচন কমিশনারের কাছে। তারপরে তিনি দাবি করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আমরা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তার বাস্তবিক কোনো প্রয়োগ দেখতে পাচ্ছি না। সৈয়দ বদরুল হাসান, আপনার কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাই যে আসলে নির্বাচনী প্রচারণার এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর উপর কি ধরনের প্রভাব পড়ছে? না, এটা তো প্রধান নির্বাচন কমিশনার যদিও আশ্বাস দিয়ে যাচ্ছেন, রওনক ভাই যেটা বললেন, কিন্তু সেই আশ্বাসের আমরা প্রতিফলন দেখছি না। এবং প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওই বিরোধী জোট বা বিরোধী দলের যে প্রচার অভিযান, সেটা কিন্তু এখনো সেই অর্থে এখনো আমরা দেখতে পাইনি। এবং অতীতে আমরা যত সব নির্বাচন দেখেছি, আমি অতীতকে বলতে আমি 1970 দিয়েই শুরু করি, যেখানে পাকিস্তানের প্রথম নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল পুরো পাকিস্তানে। তো এরপর থেকে আমরা যতগুলো নির্বাচন দেখেছি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সব দলই কিন্তু, বড় দল ছোট দল, সবার একটা প্রচার অভিযান ছিল, প্রচার করতে পেরেছে এবং জনসমক্ষে আসতে পেরেছে, জনসভা করতে পেরেছে। এই নির্বাচনে কিন্তু আমরা সেটা খুব এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি। এখন আগামী আরও কয়েকটা দিন আছে নির্বাচনের, সেখানে কি হবে, কতটা তারা আসতে পারবে আমরা দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি সরকারি দল বেশ ভালোভাবে তাদের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন, সেটাও খুব ভালো কথা। কিন্তু এর পাশাপাশি যখন ওই বিরোধী দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন যে আমাদেরকে আসতে দেওয়া হচ্ছে না এবং পুলিশ নীরব ভূমিকা পালন করছে, তার পাশাপাশি যখন প্রধান নির্বাচন কমিশনার বলে যে পুলিশ আছে এবং সব কিছু নিরাপত্তার গ্যারান্টি আছে, সেটা আমরা দেখতে পাচ্ছেন। তো যেখানে তখনই কিন্তু এই লেভেল প্লেয়িং ফিল্ডের কথাটা এসে যায়। অ্যান্ড প্লেয়িং ফিল্ড তো আছেই, এখন কতটা লেভেল সেটা অন্য বিষয়, কিন্তু কথা হচ্ছে একজন নাগরিক হিসেবে আপনি আমরা সবাই যারা আছি, আমরা ভোট কাকে দিব ব্যক্তিগতভাবে সে আমাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু আমরা দেখতে চাই একটা ভালো নির্বাচনী ক্যাম্পেইন যেটা বলি, সেটা যাতে হয় এবং সবার মতামত আমরা ভালোভাবে শুনতে পারি। এবং যদি কোনো নির্বাচনে আপনার প্রতিনিধির উপর, কোনো প্রার্থীর উপর বা প্রার্থীর সমর্থকদের উপর আক্রমণ হয়, সরকারি দলের হোক বা বিরোধী দলের হোক, তখন যে পুলিশ চলে আসবে, পুলিশ যে বাধা দিবে। এবং প্রথম কথা হচ্ছে এই ধরনের যে আক্রমণ যাতে না হয়, এরকম বাধাগ্রস্ত যাতে না হয়, সেটা তাদের দেখার বিষয়। আর যখন বাধাগ্রস্ত হয়, আক্রান্ত হয়, তখন পুলিশের একটা দায়িত্ব থাকবে বা পুলিশ বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর দায়িত্ব থাকবে একদম চলে আসা, এর মধ্যে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসা। কিন্তু যদি পুলিশ পাশে দাঁড়িয়ে থাকে, কোনো ভূমিকা না নেয় এবং যদি পরে যদি পরবর্তী অবস্থায় যদি পুলিশ কোনো কর্মকর্তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনারা কেন আসেননি, এবং তিনি বলেন যে কেউ যদি রিপোর্ট করেননি, আমরা যাইনি, তো সেটাও তো গ্রহণযোগ্য। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা অবশ্যই রাষ্ট্রের শক্তি এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে
সবাইকে প্রোটেকশন দেওয়া, সবাইকে রক্ষা করা, সবার নিরাপত্তা বিধান করা। কাজী রওনক হোসেন, ওই একই প্রসঙ্গ, আপনার কি মনে হয় কি নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আসলে বিরোধী দলগুলো সমান সুযোগ পাচ্ছে? সমান সুযোগ আমার দৃষ্টিগোচর হচ্ছে না। কারণ হলো যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে সরকারি দলের যে নির্বাচনী প্রচার খুব সুন্দর সুষ্ঠুভাবে, বিশাল মিছিল, গান বাজনা, প্রত্যেক এলাকায় এলাকায় গানের অনুষ্ঠান হচ্ছে, তাদের যেই প্রার্থী সে প্রার্থী যে জনসংযোগ করছেন, কিন্তু বিরোধী দলের আমি চিহ্নই দেখছি না। এটা তো অনেকেই বলছেন যেটা আসলে সেই দলের ব্যক্তিগত ব্যাপার যে তারা এইভাবে প্রচারণা চালাবে কি চালাবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো রকমের বাধা নেই, বিরোধী দল সরকারি দল যারা রয়েছেন, ক্ষমতায় রয়েছেন, তাদের পক্ষ থেকে তো কোনো ধরনের বাধাই থাকছে না। তাহলে তারা করছে না কেন? তারা করছে না কারণ তারা করতে পারছে না। কারণ বাধা নেই আমি বললাম, কিন্তু বলে দিলাম যে ঘর থেকে বের হলে কিন্তু তোমাকে পাঠিয়ে দিব, তো তাহলে তার হবে না। কারণ একটি পোস্টার আপনি দেখবেন না এখন পর্যন্ত যে বিরোধী দলের পোস্টার সেভাবে আছে। বিরোধী দলের যেই কয়টা জায়গায় তারা প্রচারের জন্য মিছিল করেছে, বা এখানে রাস্তা কিন্তু বিরোধী দল আটকিয়ে কোনো অনুষ্ঠান করছে না, শুধু মিছিল করছে, কিছু প্রচারণা করছে, কিছু প্রচারপত্র বিলি করছে। সেই ক্ষেত্রে তারা সেটাও পারছে না, তারা বাধাগ্রস্ত হচ্ছে এবং ধাওয়া, মারপিট ইত্যাদি হচ্ছে, আটক মামলা এইসব অভিযোগগুলো তো রয়েছে। হ্যাঁ, সেগুলো রয়ে গেছে। আপনি ধরেন মাহবুবউদ্দিন খোকন, উনি তো গুলি খেলেন, একজন প্রার্থী গুলি খেলেন, কিন্তু তারপর যদি আপনি মনে করেন যে এটা লেভেল প্লেইং ফিল্ড, তাহলে তো কিছু বলার নাই। অর্থাৎ নির্বাচন কমিশন যে আসলে দাবিটি করছেন, সে দাবিটি কতটুকু যৌক্তিক? হ্যাঁ, আমার এখানে যেটা বক্তব্য, মানে নির্বাচন কমিশনের খুব সদিচ্ছা যে লেভেল প্লেন ফিল্ড হোক, এখন হচ্ছে কি হচ্ছে না সেটা পারছেন কিনা বা সেটি বাস্তবায়িত করতে পারছেন না। তিনি আজকে যেমন ইসির প্রতি নির্দেশ দিয়েছেন, সিইসি একটি, যে ভোট গণনাকারীদের সামান্য ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়। এরকম কি কোনো নজির আছে যে ভোট গণনার ফলে ভুল ভোট গণনা করা হয়েছে এবং তার ফলে নির্বাচনে সেটারও কোনো ধরনের প্রভাব পড়েছে? আমার জানা মতে, আমি এই পর্যন্ত আমার এই বয়সে যতগুলো নির্বাচন দেখেছি, ভুল গণনার কারণে কোনো নির্বাচন পণ্ড হয়েছে এই ইতিহাস বোধহয় নাই। বদুল ভাই কি বলে? আমার জানা নেই, এটা বোধহয় নাই। হঠাৎ করে এই প্রসঙ্গটা কেন আসলে ভুল গণনা আমি জানি না, কিন্তু প্রত্যেক দলের এজেন্ট তো সেখানে থাকেন, প্রত্যেক দলের এজেন্ট থাকেন এবং ভুল গণনার কারণে নির্বাচন পণ্ড হয়েছে এটা কিন্তু হয় না। যেটা হচ্ছে কোনো দল, যে দলের পেশি শক্তি বেশি, সেটা সরকার হোক বা বিরোধী হোক, তারাই এসে নির্বাচনকে জোর করে নিয়ে গেছে, ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে, অথবা সিল মেরে দিয়ে গেছে। মানে 5টা পর্যন্ত ভোট নেওয়ার কথা, 10টার আগেই সমস্ত ভোট হয়ে গেছে। যখন বয়স্ক কোনো ভোটার এসছেন, তাকে বলে দেয় যে দাদা বা আঙ্কেল, আপনার কষ্ট করে যাওয়ার দরকার নাই, আমরা ওটা করে দিয়েছি। তো এটা হয়, কিন্তু ভুল গণনা, মানে পোলিং এজেন্ট বা নির্বাচনী রিটার্নিং অফিসার, এদের ভুল গণনায় পণ্ড হয় এমন কোনো দৃষ্টান্ত সম্ভবত আমার নাই। বলেন যে অর্থাৎ যে আশঙ্কাগুলোর সম্ভাব্যতা আছে সেগুলোর কথা না বলে তিনি বলছেন ভুল ভোট গণনার কথা বলছেন। একটি নতুন ভুল গণনা হবে কেন? যারা গণনা করতে যাবে তারা সবাই অঙ্কে পারদর্শী, মানে গুনতে তো পারে, 1, 2, 3 করে তো গুনতে পারি, সেখানে তো সেটা বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে আমরা একটা এমন ধরনের একটা নির্বাচন কমিশন চাই, যে নির্বাচন কমিশন আছে আরও শক্তিশালী হোক এবং আরও তাদের যে আধিপত্য বিস্তার করতে পারে, এই ধরনের আমরা চাই। যেমন অতীতে আমরা দেখেছি ভারতে টিএন সেশন বলে একজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি ভারতীয় নির্বাচন কমিশনকে এমনই জায়গায় নিয়ে গেছেন, এখন সে ভারতের প্রধান নির্বাচন কমিশন নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেন না। নির্বাচন হয়, একজন ব্যক্তিও, এতগুলো, ভারতের মতো একটা দেশে এতগুলো নির্বাচন হয়, এতগুলো সিট সংখ্যা হয়, কিন্তু কেউ আজ পর্যন্ত বলেনি যে সেখানে কারচুপি হয়েছে। আমাদের দেশেও আমরা যে বিগত যে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি, আমাদের এটিএম শামসুল হুদা, তিনি এবং ওনার যে দুই সহযোগী ছিলেন মোহাম্মদ সোহেল হোসেন, ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, এরা যে নির্বাচন করে, তারাও কিন্তু একটা দৃষ্টান্ত রেখে গেছেন, তো সুন্দর দৃষ্টান্ত রেখে গেছেন। এবং তখন আমরা দেখেছি এটিএম শামসুল হুদা সাহেবের আমাদের কথা বলছি, তখন তারা কিন্তু, হ্যাঁ, অনেকে বলতে পারেন যে সেটা তো একটা অনির্বাচিত একটা সরকার ছিল, সেটা একটা দিক আছে, কিন্তু তারপর তার সত্ত্বেও এই হুদা কমিশন
একটা ভালো দৃষ্টান্ত রেখে গেছেন। তো সেই দৃষ্টান্ত এখন ওনাকে অনুসরণ করতে হলে সেই ধরনের ব্যক্তি দরকার, সেই ধরনের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশন দরকার। আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের নির্বাচন কমিশন আসলে আমাদের কোনো, যদি একটা শক্তিশালী নির্বাচন কমিশন থাকে এবং সেই ধরনের যে এখানে ব্যক্তিবর্গ আছেন, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, তাদের যেটা ইংরেজিতে বলি যে মেন অফ ইন্টেগ্রিটি, মেন অ্যান্ড উইমেন অফ ইন্টেগ্রিটি, এবং তাদের যে প্রভাব বিস্তার করতে পারেন, সেটা হলে কিন্তু আমাদের এত এই যে কথাগুলো আলাপ করছি, এই আলোচনাগুলো আসলে তৈরি হতো না। যাই হোক, আর নির্বাচনের তো কয়েকটা দিন বাকি আছে। আমরা দেখি যে নির্বাচন কমিশনের, প্রধান নির্বাচন কমিশনার যেমনটা বলছেন, সেটা তিনি কতটুকু প্রমাণ করতে পারেন, তিনি সেই নিরপেক্ষতাটা আসলে কতটুকু প্রমাণ করতে পারেন সব সমালোচনার ঊর্ধ্বে থেকে। পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে জানবো একটা বিরতির পর। ফিরে এসে আরেকটা বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ। সৈয়দ বদরুল হাসান এবং কাজী রওনক হোসেন আছেন আমাদের সাথে। পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে আমরা একটু দেখে নিতে চাই। bdnews24.com শুরুতেই আছে আমাদের সাথে। যেন তেনভাবে ক্ষমতায় আসতে চায় না প্রধানমন্ত্রী বলেছেন আজকে। তিনি দেশের সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার তিনি আহ্বানও জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন। কাজী রওনক হোসেন, নিশ্চয়ই তার এই ইচ্ছার সাথে আপনি কিছু যোগ করতে চাইবেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো মনে করি প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বক্তব্যই আসা উচিত। একটি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর কাছ থেকে এই উক্তি আসা উচিত। পাশাপাশি উনি দেখেন যে দেশের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এটাও একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে আসা উচিত। পাশাপাশি ওনাকে এটাও নিশ্চিত করতে হবে যেন এখন উনি প্রধানমন্ত্রী, সত্যিকার অর্থে যেন ওনার এই বক্তব্যগুলো প্রতিফলিত হয় নির্বাচনে এবং সঠিক জায়গা মতো পৌঁছে যায়, যাদের উদ্দেশ্যে তিনি কথাগুলো বলেছেন সেই তাদের কাছে যেন এটা পৌঁছে যায়। আমি স্যালুট করি ওনাকে এই জন্য। অবশ্যই তিনি নিজেও কিন্তু এবার একটা প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশীদারিত্বমূলক নির্বাচন চাইছেন। সেটি আসলে তার দল কিংবা আইন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে তা পর্যন্ত পৌঁছচ্ছে কিনা সেটা একটা বড় বিষয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সম্পদের হিসাবও প্রকাশ করবে, জাসদ থেকে বলা হয়েছে। ঢাকা 17 আসন ছেড়ে দিচ্ছেন এরশাদ। কান্নাকাটিতে ভোট আসবে না, ওবায়দুল কাদের বলছেন। বিচার আপনাদের হবে, এখানে না হলেও পরকালে, ডক্টর কামাল হোসেন বলেছেন। লতিফ বঙ্গবন্ধু মেডিকেলে। এছাড়া রয়েছে চট্টগ্রামে উন্নয়নের নৌকায় ভোট দিন প্রধানমন্ত্রী বলেছেন। পরের সংবাদপত্রটি আমরা দেখে নিতে চাই। নির্বাচন ভবন দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে প্রথম খবরটি প্রথম আলোর। বিএনপিকে ইসির চিঠি, শরিকেরা খালেদার ছবি ব্যবহার করতে পারবে না কেন? সৈয়দ বদরুল হাসান, কেন পারছে না সেই সম্পর্কে নিশ্চয়ই তারা জানিয়েছেন। প্রথম কথা হচ্ছে এই নির্দেশটা, ইসির চিঠিটা এতদিন পরে কেন আসলো, এটা আগেই ব্যাখ্যা দিতে। এবং তারা তো ধানের শীষ মার্কা নিয়েই করছেন। হ্যাঁ, ধানের শীষ মার্কা নিয়ে করছেন। এখন তাদের ব্যাখ্যা দেওয়া উচিত যে কেন, যেহেতু বেগম খালেদা জিয়া এখনো বিএনপির চেয়ারপারসন, যদিও তিনি আসামি হিসেবে বন্দী রয়েছেন, এখন কি যেহেতু ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, এই কারণে কি ছবি ব্যবহার করা যাবে না, নাকি অন্য কারণে? এটা ব্যাখ্যা দিলে আমার ভালো হতো। তাহলে কার ছবি ব্যবহার করবে শরিকেরা? এখন ডক্টর কামাল হোসেনের ছবি ব্যবহার করবে, নাকি যেখানে ধানের শীষ আছে, এবং ধানের শীষ তো বিএনপির আপনার প্রতীক। ধানের শীষ মানে বেগম খালেদা জিয়া। আমাদের, হ্যাঁ, এবং আমাদের বাংলাদেশে, মানে এই উপমহাদেশে প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কোনো ব্যক্তির ছবি, প্রধান ব্যক্তির ছবি ব্যবহার করতে। এখানে আমাদের নির্বাচন কমিশনের একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া দরকার ছিল, কেন ছবিটা কেন ব্যবহার করা যাবে না, কি কারণে ব্যবহার করা যাবে না। এটা নিশ্চয়ই আছে, এই সংবাদটিরই কোনো একটা অংশে নিশ্চয়ই এর বিস্তারিত আছে কেন করতে পারছেন না। এটা আসলে বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল যে বিএনপি কার শরিক দলগুলো দলীয় প্রধান হিসেবে কার ছবি ব্যবহার করবে, এবং তারা বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে চায়। এক্ষেত্রে অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী কার ছবি ব্যবহার করা যাবে বা কার যাবে না ইসি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। কোনো দল কার ছবি ব্যবহার করবে সে বিষয়ে ইসি কোনো নির্দেশনা দেয়নি। একটু সংবাদটি আমরা বিস্তারিত আসলে জেনে নিতে পারি, কেন পাচ্ছে না তারা। বিএনপিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার বা ব্যানারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না, কোনো প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে। এখানে আসলে
দলীয় প্রধানের ছবিটাই তারা চাচ্ছেন। এখানে খালেদা জিয়ার মামলা সম্পর্কে তেমন কিছু বলা হয়নি। কাজে রওনাক হোসেন, সৈয়দ বদরুল হাসান, ধন্যবাদ আপনাদের দুজনকে। সময় একেবারে শেষ হয়ে গেছে, নিশ্চয়ই আলোচনা চলতে থাকবে 30শে ডিসেম্বর পর্যন্ত। আর এই ছিল আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই ZSRM। সঙ্গে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।